আহ আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকের স্পেশাল এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো একটু কষ্ট করে জানাও, যেহেতু এই শিক্ষাবর্ষে বা এই সেশনে আমার আইকিউ ক্লাস হচ্ছে এটা প্রথম, এবং এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক সম্পর্কে ধারণা দিব, এবং এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে তোমাদের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করবো, যেন হচ্ছে টার্গেট হচ্ছে কি 20-এ 20 মার্কস পাওয়া। সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং আজকে এই সেশনে যেহেতু আমি একদম প্রথম ক্লাস আইকিউ আমার এটা, আহ, তোমরা সবাই একটু কমেন্টে জানাবা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই অলরেডি যুক্ত হয়েছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, আমি একটু দেখতে চাই আসলে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে। আমি একটু সময় নিব, তারপরে হচ্ছে তোমাদের ক্লাসটা শুরু করবো এখানে, বুঝছো? তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক আছে তো? আইকিউ নিয়ে আমাদের অনেক ভয় থাকে না? তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। গত বছরের একটু কথা বলি। গত সেশনে অর্থাৎ 24-25 সেশনে যাদেরকে আইকিউটা পড়ানো হয়েছিল বা খুব ভালো করে বুঝছে, তারা অনেক ভালো পারছে। তো এই সেশনেও আমরা এখানে অনেকগুলা কোয়েশ্চেন রাখছি, তোমাদেরকে সবগুলা কোয়েশ্চেন পড়ানোর চেষ্টা করব। এবং এখানে আসলে আইকিউ যে সহজে শেখা যায় এবং এক্সপ্লেনেশনটা যে সহজে টেকনিক্যাল শেখা যায়, এটা আজকে ক্লাসে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো, বুঝছো? আচ্ছা, চট্টগ্রাম থেকে অনেকেই, চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকা থেকে আছে আমাদের আফিফা আছে, জান্নাতুল আছে। আচ্ছা, চট্টগ্রামে বেশি, সবাই কি চট্টগ্রামের? নড়াইল থেকে আছে আমাদের সাথে জান্নাতুল ফেরদৌস আছে, তাসফিয়া রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে, অভিষেক চট্টগ্রাম। সবাই কি চট্টগ্রামের? শাহরিয়ার আবির আছে চাঁদপুর থেকে। আচ্ছা, তো চলো আমরা তো প্রথমে শুরু করি। দেখো, আমরা এই আইকিউতে আমাদের টার্গেট হচ্ছে 20-এ 20 পাওয়া। এবং কি কি টপিক থাকে সেটা কিন্তু তোমাদেরকে কয়েকদিন আগেই একটা ক্লাসে তোমাদেরকে সাজেশনটা দিয়েছিলাম। ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা আজকে মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিব। আচ্ছা, আর আইকিউর জন্য, যারা শুধু আইকিউর জন্য তোমরা অনেকেই বলছো, এর জন্য আইকিউর জন্য বেস্টটা রানিং হচ্ছে 10 তারিখ থেকে। কেউ যদি আইকিউতে ভর্তি হতে চাও বা আইকিউ আমাদের সাথে থাকতে চাও, তাহলে ভর্তি হতে পারবা। ওকে, প্রথমে আমরা একটা ধরো হচ্ছে প্রথম যে কোশ্চেনটা দিয়ে শুরু করবো, একদম প্রথম কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন আছে। তো কোশ্চেন নাম্বার 1, আমরা এখানে আর সময় অতিবাহিত করবো না। কোশ্চেন নাম্বার 1, আইকিউ থেকে কি ধরনের প্রশ্ন আসে বা কেমন প্রশ্ন আসে, এটা তোমাদের সাথে আজকে একদম 100% টু দা পয়েন্টে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, দেখো, এখানে প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে সংখ্যা মানে কি সংখ্যা, মৌলিক সংখ্যা। দেখো, এখানে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। আসলে এই মৌলিক সংখ্যা থেকে কি টাইপের প্রশ্নটা থাকতে পারে? দেখো, কি টাইপের প্রশ্ন থাকতে পারে, চারটা অপশন তোমাকে দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা যখন সংখ্যা ভিত্তিক অর্থাৎ সংখ্যা একটা চ্যাপ্টার ছিল সংখ্যা বিষয়ক, এই সংখ্যা বিষয়ক থেকে তোমার পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। টেকনিক্যালি তোমার হচ্ছে আইকিউতে 20-এ 18 পাওয়া 19 পাওয়া একদমই সহজ, যদি তুমি পড়তে পারো। সিরিয়াসলি, এমনি এমনি মিথ্যা কোনো সান্ত্বনা দিচ্ছি না, মানে এমনটা ভাবিও না যে জুয়েল ভাইয়া শুধু শুধু মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, বিষয়টা এমন না। সত্যি কথা এটা, ঠিক আছে? যে এখানে আহ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখি চট্টগ্রামে সব থেকে বেশি, বরিশাল থেকেও আছে। আজকে ইংলিশ লেকচার 3-এর, ওটা হবে 11টার সময়। ওকে, দেখো, সংখ্যা বিষয় থেকে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? যেটা দ্বারা সরাসরি যদি বলি নামাতা করা যায় না, মানে, অথবা এটাও বলতে পারো যে সংখ্যাটা মূলত এক বা এক ছাড়া আর কেউ আসতে পারে না, তার সাথে কখনো ভাগ যাবে না, তার সাথে মানে তাকে ভাঙাই যাবে না, এরকম একটা সংখ্যা মৌলিক সংখ্যা। এখানে 91 আছে, 47, 87 এন্ড 55। এখানে কোনটা সঠিক উত্তর হবে? একটু কষ্ট করে সবাই উত্তর দাও তো, দেখি সঠিক উত্তর সবাই কি দিচ্ছ। সবাই একটু উত্তর দাও, এখানে কি হতে পারে? তোমার ফ্রেন্ড সার্কেল যারা, তাদেরকে মেনশন করে দিও, যেন সবাই মিলে ক্লাসটা করতে পারি। আগে থেকেই তোমাদেরকে বলে রাখছিলাম। আচ্ছা, মৌলিক সংখ্যা এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, দেখো, সেটা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা,
1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে, সুন্দর মতন করে খাতায় নোট করে নিও। হ্যাঁ, মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। কয়টা বলো তো? 25টি। ঠিক আছে, 25টি। এখন এটা আমরা শিখবো কিভাবে? প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা টপিক থাকবে এবং ওই টপিক সম্পর্কে ধারণা থাকবে। এটা আমরা শিখবো কি? একটা নাম্বার, আমরা তো ফোন নাম্বার অনেকেই মুখস্থ করে থাকি, ফ্রেন্ড সার্কেলের ফোন নাম্বার, তাই না? একটা ফোন নাম্বার কি মুখস্থ করতে পারবে না? সবাই কিন্তু কমেন্টে লিখবা এটা, ঠিক আছে? আচ্ছা, একটা ফোন নাম্বার মুখস্থ করো, 4422322321। এইটা সবাই কমেন্টে লিখো, তাহলে মুখস্থ হয়ে যাবে। 4422322321, 4422322321 এখানে 1 হবে। হ্যাঁ, 321, 4422322321 এই নাম্বারটা সবাই একটু লিখবা। সবাই, অনেকেই বলছে খ নাম্বার হবে, অনেকে 87। আচ্ছা, দেখি কোনটা হয়, দেখি আসলে সঠিক উত্তর কোনটা হয়। সবাই একটু লিখবো, সবাই লিখবো, সবাই একটু লিখবো কষ্ট করে। হ্যাঁ, সবাই লিখবো। এখানে 25টা। আমার সাথে যতক্ষণ থাকবা আমরা ক্লাসের পুরো ক্লাসে শেষ করতে চেষ্টা করবো 100%। হ্যাঁ, 25টা। এখানে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে কোডটা ছিল 4422322321, এই কোডটা ছিল। কেমন? এখানে মূলত কি বোঝাচ্ছে? তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এখানে আসলে কি বোঝাচ্ছে? 1 থেকে, দেখো সুন্দর মতন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। কয়টা বলো? 25টা। এই 25টা মৌলিক সংখ্যা শেখার একটা টেকনিক হচ্ছে এটা, এই টেকনিক। দেখো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা, 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা সুন্দর মতো লিখে রাখবা 3টা। আবার হচ্ছে কি 50 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমার এখানে 2টা। ঠিক আছে, স্পেসিফিক একদম 100%। তারপর আসুন, আমরা 2 পর্যন্ত গেছি, তাই না? কত পর্যন্ত? 60। 60 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা দেখবো আমরা। 60 থেকে 70 পর্যন্ত হচ্ছে 2টা। আবার দেখো, 70 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমার এখানে কয়টা? 3টা। 80 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমার এখানে 2টা। 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 1টা। এই তো, এটাই। ঠিক আছে, এটাই খুব ভালো করে আমরা লিখে ফেলবো। এখানে তোমার প্রশ্ন আসতে পারে। দেখো, একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের শেষ হয়ে যাবে। একটু সময় আমাকে দাও। আমাদের ভর্তি পরীক্ষার সময় যদি এই পরীক্ষা একটা প্রশ্ন আসে এরকম যে 40 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, একটা প্রশ্ন আসছে 40 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এখন তো তোমার গুণা পসিবল না, মানে 41 এভাবে কাউন্ট করতে করতে অনেক সময় চলে যাবে, তাই না? টেকনিক্যালি ইউজ করবা। দেখো, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এখানে 10টা আছে। তার মানে 40 থেকে 60 পর্যন্ত যখন বলবে 10, 20, 30, 40, এখান থেকে 60 পর্যন্ত তোমার কাউন্ট হবে। ঠিক আছে, 10, 20, 30, 40, 50, 60, তার মানে এগুলোর যোগফল। তাহলে 2 + 3 + 2, এগুলো হচ্ছে 40 থেকে 60 পর্যন্ত হচ্ছে আমার কয়টা? তাহলে হলো 7টা। 7টা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে শিখে ফেলবো যেন হচ্ছে সহজেই মুখস্থ করতে পারি। জিনিসটা ক্লিয়ার? তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা যেটা সেটা হচ্ছে 47, 91, 87, 55, এগুলো কিন্তু ভাঙা যাবে। এগুলা কি ভাঙা যাবে? ঠিক আছে, এগুলা ভাঙা যাবে। যেমন হচ্ছে 55 কে 11 গুণ 5 কি হচ্ছে? 55 হচ্ছে। তাহলে সবগুলো তুমি ভাঙতে পারবা, সবগুলাই ভাঙতে পারবা। তাহলে ভাঙতে পারলে তো আর হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে না। আবার 87 কে ভাঙতে পারবা। 3 গুণ 29 গুণ করবা, দেখবা হয়ে যাবে। এখন পরীক্ষার সময় তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যাবে। প্রথমত মুখস্থ কিছু নেই, ক্যালকুলেটর নিয়ে যাবা, সবগুলোকে ভাগ দিবা। 91 কে 3 দ্বারা ভাগ করবা, বিভিন্ন দ্বারা ভাগ করবা, দেখবা যে মিলে যাবে। এটাকে 7 গুণ 13 দিলে 91 চলে আসে। কিন্তু 47 কে কখনোই আসা যায় না, নিয়ে আসা যায় না। 87, 55 কে নিয়ে আসা যায়। তাহলে এইভাবে করে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই 100% ক্লিয়ার? এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি যে ভাই বলতো 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? একটা কোশ্চেন, এটা একটা টাইপ। টাইপ 2 হচ্ছে, খুব ভালো মনোযোগ সহ শোনো। টাইপ 2 হচ্ছে, এটা তোমাকে বলা হলো 30 থেকে 70 এর মধ্যে, 30 থেকে 70 এর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যার পার্থক্য কত? 30 থেকে 70 এর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যার পার্থক্য কত? তখন কিন্তু 31
এটা হচ্ছে আমার সর্বনিম্ন। 70-র নিচে কোন মৌলিক সংখ্যাটা আছে, দুইটার বিগফল হলে উত্তর চলে আসবে। ঠিক আছে, এটা সবাই বলছো ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানে যে জিনিসটা আমার 10 থেকে 100 পর্যন্ত, এটা নরমালি মুখস্থের একটা টেকনিক হচ্ছে কি, অতি সহজে আমরা বলতে পারবো, অতি সহজে বলতে পারবো। ঠিক আছে, এটা লিখে রাখবা। ওকে, সবাই একটু কষ্ট করে বলবা ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে বলবা ক্লিয়ার। ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এইভাবে করে, ঠিক আছে, যা লিখতেছি। ওকে, ফাইন। নাম্বার 2, দেখো তোমাদের একটা প্রশ্ন বলছিলাম, সেটা হচ্ছে ইম্পসিবিলিটিস বা অসম্ভবতা। অসম্ভবতা মানে যেটা অসম্ভব, ইম্পসিবল। হ্যাঁ, এখন এই প্রশ্নটা একদম আইকিউ মানে ব্রেন থেকে নিয়ে আসো, জাস্ট ব্রেন থেকে নিয়ে আসো, তুমি পারবা। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ফর এ ফ্যামিলি, একটা পরিবার। ফ্যামিলি মানে কি বলতো, পরিবার, তাই না? এই ফ্যামিলি মানে কি, আমরা সুন্দর মতন যদি এটা লিখি, ফ্যামিলি মানে হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে পরিবার। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, তাই না? পরিবার। একটা পরিবার কি ছাড়া কখনোই হতে পারে না, বা কখনোই তাকে কাউন্ট করতে পারবো না। কি ছাড়া? কি ছাড়া? একটু কষ্ট করে সবাই বলবা। ইট ইজ ইম্পসিবল ফর এ ফ্যামিলি উইথআউট, একটা ফ্যামিলি কি ছাড়া কখনোই মানে পরিপূর্ণ না, কখনো হতেই পারে না। এখান থেকে হাউস কথা আছে, হাউস। হাউস মানে হচ্ছে ধরো হচ্ছে বাসা, বাড়ি, যেটাই বলো না কেন, বাসা অথবা ধরো হচ্ছে বাড়ি, লিখলাম। দেন ফুড, ফুড মানে কি, খাবার। ফুড মানে হচ্ছে খাবার। প্রত্যেকটা অর্থ সহ যখন পড়বো তখন বিষয়টা সবচেয়ে বেশি স্মুথ হবে। এডুকেশন মানে কি, শিক্ষা। শিক্ষা ছাড়া কি পরিবার কখনো হয় না? হয়তো, শিক্ষা, তাই না? শিক্ষা। তারপর একটা আছে মেম্বার, তাই না? মেম্বার মানে কি বলতো, সদস্য। সদস্য। প্রত্যেকটা জন অর্থ সহকারে পড়বো, জিনিসটা আরো বেশি ভালো লাগবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াস, সঠিক উত্তর কোনটা? ডি নাম্বারটা। সবাই পারতেছি, আলহামদুলিল্লাহ সবাই পারতেছি। প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই পারবো, আমরা সবাই পারবো। আইকিউতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই, জাস্ট একটু বুঝবা। এই ধরনের কোয়েশ্চেন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আইকিউ। ঠিক আছে, তাহলে ফ্যামিলি মেম্বার ছাড়া, সদস্য ছাড়া কখনো পরিবার হতে পারে না। প্রশ্ন টাইপটা বুঝছো, এখানে দেওয়া আছে। কোনটা ছাড়া কোনটা হতে পারে না, এটা মেম্বার। সবাই ঝটপট আনসার করবে সুন্দর মতন। এই তো, সাবাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় ভাই বোন আমার, সবাই ভালো পারতেছো, সবাই ভালো পারতেছো, ভেরি গুড। চলো পরবর্তী কোয়েশ্চেন না, কোয়েশ্চেন নাম্বার 3। এটা কি বলছে? প্রায় সেম। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু রাইট ড্রামা। ড্রামা মানে কি বলতো, আমরা কি ড্রামা বলি না? ড্রামা। এই ড্রামা কোনটা ছাড়া ড্রামা কখনোই পসিবল না। দেখো আমাদের বলছে ড্রামা, তাহলে ড্রামা অর্থটা লিখে ফেলি আমরা সুন্দর মতন। হ্যাঁ, ড্রামা মানে কি বলতো, নাটক। ধরো হচ্ছে আমরা এখানে নাটক বললাম, নাটক। একটা নাটক হতে হলে, একটা নাটক সংগঠিত করতে হলে কি জিনিসটা লাগে, আর মুখ্য জিনিসটা লাগে কি? এটা ছাড়া নাটক হতেই পারে না, এটা ছাড়া নাটকটা হতেই পারে না, গঠিত হতেই পারে না। কি ছাড়া? পেন মানে কলম, পেন্সিল তো বুঝি আমরা। ডিরেক্টর মানে পরিচালক। প্লট মানে কি, একটা মানে একটা প্লট, একটা কাহিনী। হ্যাঁ, একটা কাহিনী, একটা প্লট, এই জিনিসটা বলো। তাহলে প্লট জিনিসটা হচ্ছে কাহিনী বলতে পারো, বা পটভূমি বলতে পারো। মানে কোন একটা পটভূমি ছাড়া কি আসলে হয়, কি হবে? দিলার হোসেন জিহাদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আছি আলহামদুলিল্লাহ ভালো, আশা করি তুমি অনেক ভালো আছো। আচ্ছা, হ্যাঁ ডিরেক্টর। কি এটা ডিরেক্টর হবে? একটা নাটক হতে হলে অবশ্যই মাস্ট জিনিসটা লাগবেই, লাগবে, লাগবে। সেটা কি হবে? সবাই বলতেছে ডিরেক্টর হবে, অনেকেই বলতেছে বা অনেকে প্লট বলতেছে। সঠিক উত্তর হিসেবে কোনটা নিতে পারি? প্লটের পক্ষে কে কে আসো? দেখো ডিরেক্টর মানে পরিচালক। পরিচালক ছাড়া নাটক এখন তুমি নিজে উত্তর তৈরি করতে পারবা। তুমি একটা ধরো হচ্ছে এখনকার জিনে, আগে তো হচ্ছে ক্লোজ আপ হইতো, মানে যে গানের জন্য ক্লোজ আপ হইতো, বিভিন্ন ধরনের গানের জন্য জনপ্রিয়তা আসতো, কিন্তু এখন তো নিজেই সব জনপ্রিয়তা হচ্ছে। ফেসবুকে গান গাইলেই সেটা জনপ্রিয় হয়ে যাচ্ছে, তাই না? এখন কি সেই ক্লোজ আপ লাগতেছে যে প্রোগ্রামটা ছিল, এটা কিন্তু এখন আর নাই, তাই না? এখন তুমি নিজেও কিন্তু একটা পটভূমি নিয়ে একটা নাটক বানাতে পারবা, নিজেও বানাতে পারবা। একটা প্লট লাগবে, একটা কাহিনী লাগবে, ওইটা ছাড়া তুমি নাটক হবেই না। সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ নাম্বারটা, প্লট। ঠিক আছে, ডিরেক্টর তো এখানে মুখ্য না, ডিরেক্টর ছাড়াও তুমি করতে পারো, তুমি নিজেও করতে পারবে। একটা কাহিনী নিয়ে আসো, যে একটা যৌতুক প্রথার বিরুদ্ধে একটা কাহিনী নিয়ে আসো, সমাজসেবা কাহিনী নিয়ে আসো, বা টিকটক সম্পর্কে নিয়ে আসো, হয়ে যাবে। ঠিক আছে, আশা করি 100% ক্লিয়ার। প্লট, তাহলে কোনটা হবে? প্লট হবে। পটভূমি, একটা পটভূমি ছাড়া কখনো নাটক হতে পারে না। ওকে, ডান। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবা। কিছু ইজি আসবে, কিছু কঠিন আসবে, আবার কিছু সেম টু সেম আসবে, একটু ডিফারেন্স হবে, সেখানেই তোমাদের আইকিউটা। এখানে কি বলা হচ্ছে? ইট ইজ ইম্পসিবল ফর এ সিগারেট। এখন সিগারেট তো আমরা জানি না, সিগারেট,
তাহলে এই যে একটা সিগারেট হতে হলে বা একটা সিগারেট যদি আমি জিনিসটাকে বলতে চাই এটা সিগারেট, তাহলে কি বলতে হবে, তার কি থাকতে হবে? নট টু কন্টেন নিকোটিন, মানে নিকোটিন ছাড়া এই সিগারেটটা কখনোই পসিবল না। নট টু কন্টেন টোবাক্কো, তামাক বোঝাই, টোবাক্কো মানে তামাক। দেখো নিকোটিন মানে হচ্ছে একটা বর্ণহীন তামাক। বর্ণহীন তামাক বলতে একটা বর্ণহীন একটা কিছু বোঝাবে আর কি, যেটা হচ্ছে তামাকের সাথে রিলেটেড বাট বর্ণহীন, একটা ধোঁয়া তুমি বলতে পারো। টোবাক্কো সরাসরি হচ্ছে একটা তামাক। নট টু কন্টেন টেস্ট মানে স্বাদ। টেস্ট মানে কি? টেস্ট মানে স্বাদ। এই সিগারেটে কি আবার স্বাদ আছে? স্বাদ। স্মেল মানে গন্ধ। স্মেল মানে গন্ধ। গন্ধ ছাড়া কি সিগারেট কোনটা হবে তাহলে বলো তো? নট টু কন্টেন নিকোটিন, টোবাক্কো। এ নাম্বারটা সবাই, এ নাম্বার পক্ষে কে কে? সবাই একটু দ্রুত আনসার করবো, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, একটু কঠিন সহজ সবকিছু মিলে আছে। সবাই বলছে এ নাম্বারটা। ইয়েস প্রিয় ভাই বোন, আমার সবচেয়ে স্মুথলি যে আনসারটা হচ্ছে সেটা হচ্ছে নিকোটিন। ঠিক আছে, নট টু কন্টেন নিকোটিন। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, স্যার বা ভাইয়া এটা কেন এটা হইলো? দেখো টোবাক্কো এটা সরাসরি তামাক, এটা তামাক মানে তামাক সরাসরি, কিন্তু কিন্তু এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন নিকোটিন একটা বর্ণহীন উপেক্ষ, বর্ণহীন মানে এটা ধোঁয়া বলতে পারো, ওইটা ছাড়া তো সিগারেট বলা যাবে না, তাই না? জিনিসটা এরকম। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে নট টু কন্টেন কি নিকোটিন। ঠিক আছে, যেটা তামাক পাতা থেকে প্রাপ্ত এক প্রকার বিষাক্ত একটা বর্ণহীন উপেক্ষ। ঠিক আছে, বর্ণহীন একটা উপেক্ষ। নট টু কন্টেন টোবাকো। ইয়েস, থ্যাংক ইউ। এই নাম্বারটা কারেক্ট আনসার। প্রশ্নগুলো মাথায় রাখো। ওকে, এখন এটা বলো, প্রায় সেম এখানে আছে। ইট ইজ ইম্পসিবল, আমরা কিছু কোশ্চেন এই রিলেটেড করবো, তারপর আরেকটা টাইপ চলে আসবে। ইট ইজ ইম্পসিবল টু লার্ন, এটা মানে অসম্ভব, টু লার্ন শিখতে। এখানে কোনটা ছাড়া? উইথাউট বলছে এখানে, মানে কোনটা ছাড়া? উইথাউট হেল্প, সাহায্য ছাড়া কি তুমি শিখতে পারবে না? উইথাউট রিডিং, পড়া ছাড়া কি শেখা যায়? উইথাউট টিচার, টিচার ছাড়া কি শেখা যায়? উইথাউট গাইডেন্স মানে কোন একটা পর্যবেক্ষণ, হ্যাঁ মনিটরিং, এটা ছাড়া কি শেখা যায়? প্রায় সেম, বাট এখান থেকে তোমাকে বের করতে হবে, এখান থেকে বের করতে হবে। বলো। উইথাউট রিডিং, প্রিয়লদাস বলছে উইথাউট রিডিং হবে, প্লাবন তালুকদার বলছে 2 নাম্বার হবে, জান্নাতুল বলছে উইথাউট রিডিং হবে। আচ্ছা, সবাই বলছে বি নাম্বারটা। তাহলে দেখো উইথাউট হেল্প এটা ছাড়া জিনিসটা আমার তেমন একটা সামঞ্জস্য হচ্ছে না। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। টু লার্ন শিখতে, শিখতে। উইথাউট রিডিং, পড়া ছাড়া মানে রিডিং, পড়া ছাড়া তুমি শিখতে পারবা না। ঠিক আছে, পড়া ছাড়া তুমি কি করতে পারবা না? শিখতেই পারবা না। একটা জিনিস যখন তুমি পড়বা, হ্যাঁ তখন তুমি জিনিসটা শিখতে পারবা। টিচারটা পড়ে, বাট সবসময় তো টিচারের সাথেই থাকে না, তুমি তো ঘরের রুমের বসেও তো তুমি পড়তে পারো। কারণ যদি না পড়ো শিখবা কিভাবে? ওই জিনিস থেকে যেটা প্রায়োরিটি আগে আসবে ওইটা আগে আনসার হবে। তাহলে উইথাউট রিডিং, সবাই পারছো এটা, আলহামদুলিল্লাহ, বাহ, এটা দেখে সবাই পারছো, এটা তো সবাই পারছো, ভেরি গুড। ওকে, সঠিক উত্তর হচ্ছে এখানে খ নাম্বারটা। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এটাও পারবা আশা করি, প্রায় সেম, বাট এটাও পারবা। বলা হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু অবজার্ভ, পর্যবেক্ষণ। এই ভাইরাস, একটা ভাইরাসকে পর্যবেক্ষণ করতে হলে মানে কোনটা ছাড়া আমি ভাইরাসটা পর্যবেক্ষণ করতে পারবো না? হ্যাঁ, কমপ্লেক্স মাইক্রোস্কোপ, ইলেকট্রিক মাইক্রোস্কোপ, তারপর স্পেকটেলস যেটা চশমা বলি আমরা, পাওয়ারফুল লাইট। কোনটা সবচেয়ে বেশি অর্থবহ একটা কথা এখানে আছে বলো দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে কি হবে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলা, কিন্তু তোমাদের কাছে যখন তুমি অর্থটা বুঝতে পারবা তোমার কাছে সহজ মনে হবে, বাট ভর্তি পরীক্ষার সময় আইকিউ থেকে এই ধরনের কোয়েশ্চেন আসে যদি এই বছরে। ঠিক আছে, যতগুলা টপিক আছে তার মধ্যে এটা একটা। তাহলে এখানে সঠিক উত্তর কি দিছো? বাংলা বলে দিও। বাংলাটা এখন শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিস করবা তাহলে হবে, বুঝছো? একটু প্র্যাকটিস করবা, বাংলাটা পারলে একটু সহজ হয়। ইলেকট্রিক মাইক্রোস্কোপ। আচ্ছা, পাওয়ারফুল লাইট, পাওয়ারফুল লাইট দিয়ে কি তুমি ভাইরাস দেখতে পারবা? যারা হচ্ছে বায়োলজি পড়ছো, এইচএসসি বা এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যারা পড়ছো, তোমরা কিন্তু তোমাদের ল্যাব ছিল না? আমারও ল্যাব থাকে। ল্যাবের মধ্যে একদম অনুবীক্ষণিক যন্ত্র দ্বারা ছোট্ট একটা জিনিসকে তুমি অনেক বড় করে দেখতে পারবা, অনেক বড় দেখতে পারবা। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আমার ইলেকট্রিক মাইক্রোস্কোপ। এটা ছাড়া তুমি এই ভাইরাসটাকে অবজার্ভ করতে পারবা না, পর্যবেক্ষণ করতেই পারবা না, বুঝতেই পারবা না। কমপ্লেক্স মাইক্রোস্কোপ না, সেটা হচ্ছে ইলেকট্রিক মাইক্রোস্কোপ। তো চশমা দিলে কি দেখতে পারবা নাকি?
চশমাটা কখনোই হবে না। তাহলে এটা হবে না, এটা হবে না, সঠিক উত্তর খ নাম্বারটা। ঠিক আছে, সঠিক উত্তর খ নাম্বারটা। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। এরকম এটা মনে লাস্ট, পরবর্তী আরেকটা টপিক আসতেছে। ইট ইজ ইম্পসিবল ফর এ পারসন হু ক্যান নট ওয়াক টু, মানে বলতেছে যে হাঁটতে পারে না, যে হাঁটতে পারে না, যে হাঁটতে পারে না তার পক্ষে কি অসম্ভব, যে হাঁটতে পারে না, হ্যাঁ, তার পক্ষে কি অসম্ভব। ইট ইজ ইম্পসিবল ফর এ পারসন, একজন ব্যক্তির কি কি অসম্ভব, যে কিনা হাঁটতে পারে না। ডেভেলপ এ সফটওয়্যার, সফটওয়্যারের সাথে কি ক্যান নট ওয়াক এর কোনো সম্পর্ক আছে? সফটওয়্যারের সাথে নাই, তাহলে প্রথম চান্সই ক্রস, ক্রস কাটা। অ্যাপিয়ার ইন এ কমিটি, মানে এটা বলতেছে যে কোনো একটা কিছুতে ধরো ওই যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করা, সেটা একটা জিনিস, ওটা মানে অর্থবহ হচ্ছে না। ক্লাইম্ব এ মাউন্টেন, মানে পাহাড়ে চড়ায় ওঠা বা পাহাড়ে ওঠা। মেইনটেইন এ ফ্যামিলি, এখন হাঁটতে না পারলে সে কি ফ্যামিলি চালাতে পারবে না? এটা নিয়ে কথা হলো, এটা কিছু হইলো, তাহলে কি হবে? ক্লাইম্ব এ মাউন্টেন। ইয়াস, সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, সেটা হচ্ছে ক্লাইম্ব এ মাউন্টেন। যে হাঁটতে পারে না সে পাহাড়ে কিভাবে উঠবে? তার জন্য এটা অসম্ভব। এই সম্পর্কটা বুঝছো? তাহলে এই টপিকের সম্পর্কটা এরকম, যদি পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে আশা করি বুঝবা, আশা করি বুঝবা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে গ নাম্বারটা। বুঝছো? ওকে, এটা পুরোটাই অর্থের উপর নির্ভর করে, জিনিসটা জাস্ট একটু রিয়ালাইজ করলে হইলো আর কি। আচ্ছা, ইট ইজ ইম্পসিবল টু থিঙ্ক এ অ্যাশ। এখন এই যে শব্দটা আমরা লিখলাম সেটা কি বলতো? সেটা হচ্ছে একটা ছাই, তাই না? ছাই। আমরা যখন ভাত রান্না করি বা কোনো কিছু রান্না করি, তরকারি রান্না, মানে যে কোনো কিছু রান্না করি, তখন দেখবা যে ওই ছাই হয় না? যদি আমরা কোনো কাঠ দিয়ে আগুন জ্বালাই আর কি, তখন কিন্তু সেটা পুড়ে গিয়ে ছাই হয়, পুড়ে গিয়ে ছাই হয়। ঠিক আছে, কোনো কিছু পুড়ে গিয়েই ছাই হয়। কোনো কিছু যখন পুড়বে, হ্যাঁ, পুরার পরেই সেটা কি হবে? ছাই হয়ে যাবে। তাহলে এখন আমি অলরেডি বলছি, তাহলে কোনটা? ফায়ার, ড্রাই লিভস, নাকি হচ্ছে ফায়ার প্লেস, ওট, নাকি এ সিগারেট? এটা ঠাস করে উত্তরটা দিয়ে দাও তো। এই 8 নাম্বার কোশ্চেনটার উত্তর সবাই একটু ঠাস করে উত্তর দিয়ে দাও, মানে একদম দেখা মাত্র উত্তর দিয়ে ফেলছো, দেখা মাত্রই সবাই ফায়ার। এই তো, তাহলে এখানে সঠিক উত্তর যেটা সবাই কি দিচ্ছ সেটা হচ্ছে আগে ঘ, মানে এ সিগারেট। এ সিগারেটের প্রতি এত টান কেন? হ্যাঁ, সিগারেটের প্রতি এত টান কেন? কাঠ ছাড়া রান্না করতে পারবো আমি ভাই, কাঠ ছাড়া রান্না করতে পারবা? হ্যাঁ পারবা তো, ওই গ্যাসের লাইন দিয়ে করতে পারবা। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে ফায়ার। ঠিক আছে, কি হবে? ফায়ার হবে। অর্থাৎ কোনো কিছু যখন ছাই হবে নিশ্চয়ই তাহলে সেখানে কিছু পুড়ছে, না পড়লে সেটা ছাই কখনো হইতো না। ঠিক আছে, ফায়ার। ওকে, সবাই পারছো। এখন আসো আরেকটা টপিকে, সেটা হচ্ছে ধারা। সেটা হচ্ছে কি? ধারা। তাহলে আমাকে একটু কষ্ট করে সবাই একসাথে বলো তো, একসাথে সবাই বলো তো, ইম্পসিবিলিটিস বা অসম্ভবতা যে টপিকটা থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাইলাম, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে পারবা না? যে কোনো অ্যাঙ্গেল আসতে পারে, যে কোনো অ্যাঙ্গেল আসতে পারে, তুমি যদি জাস্ট একটু জিনিসটা বুঝো উত্তর করে আসতে পারবে। ঠিক আছে, এটা আশা করি ওই টপিকটা সম্পর্কে তোমার ধারণা আসছে, ধারণা আসছে। ফায়ার হবে, হ্যাঁ ওইটা অবশ্যই ফায়ার হবে। ঠিক আছে, এখন পারলে এক্সামের মধ্যে পারবা, এখন পারলে অবশ্যই এক্সামের মধ্যে পারবা ইনশাআল্লাহ। বিশ্বাস রাখো নিজের উপর, ঠিক আছে, বিশ্বাস রাখো, অবশ্যই পারবা। এখন আসো ধারা, মানে যেটাকে আমরা সিরিজ বলি। প্রথমত আমি তোমাদেরকে একটু জিনিসটা একটু বলে দিই। সিরিজ, দেখো সিরিজের মধ্যে কয়েকটা স্টেপ ফলো করবা। একটা স্টেপ হচ্ছে কি? পার্থক্য, প্রত্যেকটা ডিজিটের পার্থক্য বা সংখ্যার পার্থক্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পাশাপাশি অথবা বৃদ্ধি। ঠিক আছে, বৃদ্ধি বা হচ্ছে হ্রাস, একটা স্টেপ। আরেকটা স্টেপ হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মধ্যে তাদের কি বর্গ সম্পর্ক নাকি তাদের মধ্যে হচ্ছে গণ সম্পর্ক, এই জিনিসটা একটু খেয়াল করবা। ঠিক আছে, তাহলে পার্থক্য বুঝবা, একটার সাথে একটা পার্থক্য দেখবা, যদি এটা না মিলে তুমি দেখবা যে কত করে বৃদ্ধি পাইছে, এটা একটু দেখবা। এখন এই বর্গ এবং গণ, এই দুইটা যদি করতে চাও সহজভাবে, একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে কি জানো? এই সংখ্যার প্ল্যানটা বর্গ করে আসছে নাকি গণ করে আসছে, এটা বোঝার একটা মাধ্যম হচ্ছে এদের ডিফারেন্সটা হবে অনেক বেশি। ধরো একটা এখানে 3 আছে, আরেকটা হবে এখানে 9, আরেকটা হবে এখানে 27, আরেকটা হবে এখানে 81। তাহলে অনেক ডিফারেন্স না? অনেক ডিফারেন্স। কিন্তু এটা গণ অথবা বর্গ, এই সারিতে ফেলবা। এই প্রশ্নের ক্ষেত্রে দেখো তো, এই প্রশ্নের ক্ষেত্রে 4-এর পরে 11, 11-এর পরে 8, এটা কিছু হইল, 8-এর পরে 19, 19-এর পরে
12। এটা কেমন হইলো বলতো, একবার কমতেছে বাড়তেছে, তাহলে পাশাপাশি সিকোয়েন্সটা এখন মিলবে না, পাশাপাশি সিকোয়েন্স মিলবে না। এখন যে সিকোয়েন্সটা আমরা মেলাবো সেটা হচ্ছে কি, দেখো 4 এর সাথে 8, 8 এর সাথে 12, তাহলে একটার পরে পরে মিলানোর চেষ্টা করব। যখন দেখবো পাশাপাশি মিলছে না, মানে এলোমেলো হচ্ছে, তখন প্রথম সাথে তৃতীয়টা, এটার মাঝখানে একটা গেপ করে আরেকটা, এরকম। তাহলে 11 থেকে 19, 19 থেকে এই অঙ্কটা আসবে। তাহলে অজানা সংখ্যাটি কত, মানে এখানে কত হবে বলো তো, এখন যে কোনো একটা আনসার দিতে হবে। 27, হ্যাঁ। তাহলে 11 পরে 19 হয়েছে, 8 পার্থক্য। 11 পরে 19 হয়েছে, এখানে পার্থক্য কত হয়েছে, 8। তাহলে 19 পরে আরো 8 লাগাও, তাহলে 19 যোগ 8, তাহলে কত হলো, 27। সঠিক উত্তর হচ্ছে এখানে এটা। তাহলে স্টেপটা বুঝছো, প্রথমত পাশাপাশি দেখবো, যদি না মিলে তাহলে পরবর্তীর সাথে আমরা ইউজ করবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, 27। ওকে, 27। তাহলে এখানে সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে আমার এখানে কোনটা, এটা। ঠিক আছে, এটা 27। ওকে ফাইন, চলো আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন দেখি। এটা তোমরা আনসার করো তো। বলছে পরের পদটি কত, মানে এখানে কত হবে, এখানে কত হবে। 7 পরে 10, আমাদের প্রথম স্টেপ, পার্থক্য খুঁজতেছি, এখানে 3 পার্থক্য। 10 পরে 8, এখানে -2, তাই না। 8 পরে 11 হয়েছে, তার মানে এখানে কি +3, রাইট। 11 পরে 9 হয়েছে, -2, এখানে 9 পরে 12 হয়েছে, মানে +3। তাহলে এখানে কত হবে বলতো, এখানে তাহলে কত আসতে পারে, তাহলে এখানে আমাদের কত আসতে পারে, এইভাবে করে করতে পারবা, অথবা আরেকটা টেকনিক ইউজ করতে পারবা। এখন তোমরা আনসার করো দেখি কি হবে এটা। 10 10 মানে 10 হবে আর কি, তাই তো। 10 তো 10 নাম্বারে কি হবে সবাই, 10। ওকে, 10, ইয়েস, সঠিক উত্তর এটা, 10 নাম্বারটাই হবে। ঠিক আছে, মানে 10 হবে আর কি। তাহলে এইভাবে করতে পার, দেখো একবার +3 -2, +3 -2, +3 -2, তাহলে এখানে 12 থেকে -2 চলে গেল, তাহলে 10। এটা করতে পারবা। অথবা আরেকটা হচ্ছে কি, 7 পরে 8, 8 পরে 9, 9 পরে 10, এটাও সহজ। এই যে একটার পরে পরে, 7 পরে 8, 8 পরে 9, 9 পরে 10, মাঝখানে একটা গ্যাপ করে, আবার 10 পরে 11, 11 পরে 12, এখানে যেটা আসবে সেটা হবে 13, এইভাবে। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে যেভাবে তুমি করো না কেন, পার্থক্যটা বুঝবা, হয়ে যাবে। আর এটার জন্য প্র্যাকটিস দরকার, যত প্র্যাকটিস করবো তত মাথার ভিতরে তোমার এটা নক করবে। আচ্ছা, 1538 ধারাটির অষ্টম পদ কত, এই কথাটা কিন্তু একদম ভালো করে বুঝতে হবে। এমনটা কখনোই করা যাবে না, ধারাটির পরবর্তী পদ, তাহলে কিন্তু তুমি এটা উত্তর করে চলে আসবে। এখানে বলছো অষ্টম পদ কত, তাহলে অষ্টম পদ বের করতে হবে। আমাদের এখানে কি আছে, 1, তারপরে এখানে কি আছে, 5 আছে, তারপরে 3 আছে, তারপরে 8 আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই যে নাম্বারটা বের করতে হবে, এই অষ্টম পদের মানটা বের করতে হবে। এটা কেমনে বের করব বলো, সবাই একটু দ্রুত আনসার করবো, দেখবো পারবো কিনা। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস বলা যায়, এখান থেকে অনেকগুলা প্রশ্ন তোমরা পরীক্ষার সময় দেখবা হুটহাট করে চলে আসছে, তখন আমার কথা মনে হবে, হ্যাঁ জুয়েল ভাই এগুলো পড়াইছিল। এটা কি হবে, বা ক্লাসটা কি পেজে রেকর্ড থাকবে, হ্যাঁ। দেখো তাহলে এখানে 1 পরে 5, 5 পরে 3, এই জিনিস অদ্ভুত লাগতেছে, তাহলে এটা আমরা করবো না। আমরা করবো কোনটা জানো, এই যে 1 পরে 3, 3 পরে এই শব্দটা আসবে, তারপরে এটা আসবে। তাহলে কি 1 পরে 3, তাহলে 2 বেশি হয়েছে, তাই না, 2 বেশি, এখানে 2 বেশি করবো, তাহলে আমরা, তাহলে 2 বেশি হলে এখানে কত হবে, 5 হবে, তাই না। এখানে 2 বেশি হলে এখানে কত হবে, 7 হবে। কিন্তু আমার চেয়েছে কোনটা, এইখানে, তাহলে আমার সম্পর্কটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে 5 পরে 8, 5 6 7 8, 3 বৃদ্ধি পাইছে। 8 পরে এখানে আসছো 3, তাহলে 8 3 হচ্ছে কত, 11, 11 পরে এখানে 3 বৃদ্ধি পাইছে, তাহলে 11 + 3, তাহলে আমার কত আসতেছে, সরি 2, তাহলে কত আসতেছে এখানে, নাম্বার 11 কত আসতেছে দেখো, 5 6 7 8 3, আবার এখানে 3 করো, আবার এখানে তোমার 3 করতে হবে, তাহলে কত আসতেছে এই হিসাবে, 13। 11 নম্বরের উত্তর কত আসতেছে, 11 নাম্বার, 11 নাম্বার।
হিসাবে যেটা আসবে সেটাই, যদি এখানে ভুল থাকে ভুলই আসবে, ঠিক আছে, হিসাবে যেটা থাকবে সেটাই। যদি হয়তো মাঝে মধ্যে দেখা যায় এখানে তোমার নাও মিলতে পারে, বাট হিসাব হিসাবের মতোই হবে। 11 কত হবে? 13 আসে। 13 কার আসে এটা? 14 কার কার আসছে? 14, 14 কার কার আসছে? এখানে অপশনে নাই, অপশনে কিন্তু সেটা নাই, কিন্তু 14 আসছে কার কার বলো? 13 হলে কিন্তু হিসাব কি? 13। এটা সঠিক উত্তর হিসাবে আমরা কি নিতে পারি বলতো? 3, 5, এখানে হচ্ছে 8, 8, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমরা এভাবে যদি করি তাহলে 4, এভাবে যদি করি -2, এখানে কত? মিলতেছে না তো। তাহলে আমাদের এখানে অপশনটা সেটা হচ্ছে ওইভাবে গেলে 14 হবে। কত হবে? হ্যাঁ 14, ঠিক আছে, 14। তাহলে ওই হিসাব যদি আমরা করি কত আসবে? 14। এখন শোনো, যদি কখনো আমরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দেখবো, যদি কোনো প্রশ্ন ভুল থাকে, ধরো কথার কথা এখানে অপশন তোলার মধ্যে ধরো একটা কোনো একটা ভুল হয়েছে ফর এক্সাম্পল, এখন তুমি একদম 100% নিশ্চিত এই প্রশ্নটা ভুল, অপশনে উত্তরটা নাই, 100% নিশ্চিত, তুমি 100% নিশ্চিত এই প্রশ্নের অপশনে মানে সঠিক উত্তরটা নাই, তুমি টাচ করবে না ওটা। কি করবে না বলো? টাচ করবে না। এখন শোনো, এখন টাচ যে করবা না, ঠিক আছে, এখানে তাহলে কি 1 নাম্বার কি তুমি পাবা না? ওইটার জন্য আমরা কি করব, তারপরে যদি প্রশ্ন ভুল হয় তাহলে কিন্তু আমরা সেটা প্রতিবাদ করব, তখন কিন্তু ওনারা ওই প্রশ্নের উত্তরটা, হ্যাঁ, যারা যারা উত্তর দেয় নাই তাদের নাম্বারটা হয়তো দিয়ে দিতে পারে, ঠিক আছে, এই আর কি। আশা করি বুঝছো এই জিনিসটা, আশা করি বুঝছো। ভুল থাকলে প্রশ্ন আনসার করবা না, রেখে চলে আসবা, ওইটার জন্য পরবর্তী স্টেপ আমরা নিব। আমরা যারা ছাত্র ইয়ে আছি, শিক্ষার্থী আছি, মানে ভুল প্রশ্ন হলে তো অবশ্যই আমাকে ধরবো, ধরবো না, এই আর কি। আমরা পরে বলবো যে এটা আপনারা ভুল করছেন, তারপর ওরা নিজেরা সংশোধন করবে বা নাম্বার দিয়ে দিবে। ওকে, আচ্ছা, আসো নাম্বার 12তে। দেখো 12 নম্বরে কি আছে? নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? কোন সংখ্যাটি বসবে? দেখো কোন সংখ্যাটি বসবে, কোন সংখ্যাটি বসবে। এখন দেখো এখানে আমাদের কি এটা দেওয়া আছে, 3, তারপর হচ্ছে 8, তারপর 6, তারপর হচ্ছে 14, এখানে কোশ্চেন মার্ক, হ্যাঁ, এখানে কি কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই যে মাঝখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি বসাইতে হবে বলো? এখানে আমাদের কি বসাইতে হবে? এখানে আমাদের কি বসাইতে হবে? 3-এর পরে 8 হইছে, পার্থক্যটা তেমন একটা সামঞ্জস্য হচ্ছে না। 8-এর পরে 6 কমে গেছে, আবার বেড়ে গেছে, এটা কেমন হইলো? এই জন্য আমার স্টেপ ফলো করতে হবে কোনটা? এই যেটা 3-এর পরে কত হয়েছে এখানে 6, আর 6-এর পরে এখানে কত হবে তাহলে? এখন তোমরা আনসার করো। 3-এর পরে 6, 3 বেশি হয়েছে, তাহলে আরো 3 বেশি দিব, তাহলে সেম প্যাটার্নে যাবে। তাহলে 6 + 3 = 9, ঠিক আছে। 9 = কত হবে? 9 হবে, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে এই যে এটা হবে, 9 হবে, বুঝছো? তাহলে আমরা যখন এই পাশাপাশি যখন মিলবে না, তখন হচ্ছে আমরা একটা একটা বাদ দিয়ে করব, তাহলে দেখবা মিলে গেছে, তাহলে অবশ্যই দেখবা মিলে গেছে। এখন এখন আরেকটা কথা, আমার যে এখানে 9 যে হবেই, এটা শুদ্ধি পরীক্ষা কি? এখানে যে 9 হবে কেমনে বুঝছি আমরা? নিশ্চয়তা কি জিনিসটা? নিশ্চয়তা আসো, এখানে যদি আমার 9 হয়, তাহলে 9-এর পরে 12 হয়েছে না, তাহলে কত বৃদ্ধি পাইছে? 3 বৃদ্ধি পাইছে, তাহলে সেম এখানেও 3 বৃদ্ধি পাইলো, এখানেও 3 বৃদ্ধি পাইলো, আর 9-এর পরে যখন আমি 3 যোগ করবো তখন 12 হবে, এই যে 12 আছে, তাহলে আমার অঙ্কটা হয়েছে, ঠিক আছে। তো মাঝে মধ্যে শুদ্ধি পরীক্ষাও তুমি করতে পারবে যদি কোনো ডাউট থাকে। ওকে, এভাবে করে পড়লে, একটু ব্যাখ্যা সহ ভালোভাবে পড়লে, এটা আসলে কঠিন কোনো কিছু না। আসো এই অঙ্ক, ঘড়ি নির্ণয় বিষয়ক। দেখো এই অঙ্কটা খুবই মজার, ঘড়ি বিষয়ক অঙ্ক। যদিও বিগত সালে 24 শাসনে আসে নাই, কিন্তু এটা যেহেতু আইকিউর সাথে সামঞ্জস্য, আসতেও পারে। ঘড়ি বিষয়ক অঙ্ক যখন দেখবা যে কোন একটা ঘড়ির ঘন্টা, মানে ঘন্টার কাটা, দেখো এটা খাতার মধ্যে লিখে রাখো, ঘন্টার কাটা, ঘন্টার কাটা এবং হচ্ছে মিনিটের কাটা, ঘন্টার কাটা এবং মিনিটের কাটা, হ্যাঁ, মিনিটের কাটা। যদি এদের মধ্যে কোণ বের করতে বলে, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে একটা সূত্র ইউজ করবা। যদি কখনো দেখো একটি ঘড়িতে মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যে কত পার্থক্য বা হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটা সূত্র জাস্ট একটু অ্যাপ্লাই করবা, তাহলে তোমাদের হয়ে যাবে।
হ্যাঁ ওটা 9 হবে, সবাই 9 আনতেছে, ওটা 9ই হবে। উত্তরটা হচ্ছে এরকম যে 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2। জাস্ট এই একটা সূত্র, এই একটা সূত্র, জাস্ট এই একটা সূত্র, জাস্ট এই একটা সূত্র দ্বারা তুমি অঙ্ক করে ফেলতে পারবা। জাস্ট এই সূত্রটা 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2। এখন m মানে কি? এখানে m মানে হচ্ছে মিনিট, m মানে হচ্ছে মিনিট, h মানে কি? h মানে হচ্ছে আওয়ার, h মানে হচ্ছে কি? আওয়ার। ঠিক আছে, অনেকেই বলছো 180, চলো আমরা একটু চেক করে দেখি। তাহলে 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2 ইকুয়াল, তাহলে 11 গুণ m এর মান কত? এখানে এখানে বলছে 6টা বাজে, 6টা বাজে মানে কি? 6টা বাজে মানে হচ্ছে 0, এরকম মানে মিনিট নাই, তাহলে 0 মাইনাস 60h মানে কি? ঘন্টা, ঘন্টা কত? 6 ডিভাইডেড বাই 2। আসো 11 সাথে 0 গুণ করলে অবশ্যই 0 হয়, মাইনাস 60 এর সাথে 6 গুণ করো, 636 360 ডিভাইডেড বাই 2। তাহলে 360 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? মাইনাস 180। কত আসে? মানে মাইনাস 180। কিন্তু এই মাইনাসটা অটোমেটিক্যালি উঠে যাবে, এই ঘড়ি নির্ণয়ের ক্ষেত্রে ঋণাত্মক কখনোই হবে না, সবসময় ধনাত্মক। তাহলে এখানে 180 যেটা, সেটা সঠিক উত্তর। মাইনাসটা উঠে যাবে, ঠিক আছে, মাইনাস উঠে যাবে, 180, 180। অঙ্কটা বুঝছো? সূত্র m মানে মিনিট, ঘন্টা মানে হচ্ছে আওয়ার, যেটা বসাবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে, শেষ। এই একটা সূত্র দিয়ে যত অঙ্ক আছে একদম 100% টু দা পয়েন্টে করতে পারবা। আশা করি ক্লিয়ার সবাই। তবে তবে আরেকটা জিনিস আছে, জিনিস হচ্ছে কি, এই অঙ্কের দুইটা বৈশিষ্ট্য জানতে হবে তোমার, দুইটা বৈশিষ্ট্য জানতে হবে। একটা হচ্ছে কি, এই যে 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2 এর মান, মনে রাখো, এর মান যদি 180 এর চেয়ে বেশি হয়, 180 এর চেয়ে কি হয়? বেশি হয়, তবে 360 থেকে উক্ত মানটি, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন সরাসরি এটা উত্তর চলে আসছে সেটা কিন্তু হবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। তবে 360 থেকে উক্ত আনসারটি বা উক্ত আনসারটি বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে, বিয়োগ করতে হবে। এখন কি বিয়োগ করতে হবে? জিনিসটা কি বুঝাইলাম, কি লিখলাম? এই যে এই মানটা, অর্থাৎ আমি যে এখানে তোমাকে বুঝাইলাম জিনিসটা, এই যে ও শিট শিট মিশে গেল, ভেরি শিট। আচ্ছা, 11m 60h ডিভাইডেড বাই 2 এর মানটা, এই সমীকরণের মানটা যদি 180-র চেয়ে বেশি আসে, ধরো এই মানটা আসছে 220, কথার কথা, এটা অ্যাপ্লাই করছি, এমন একটা অঙ্ক আসছে সেখানে 220 উত্তর আসছে, তখন তুমি কি করবা? তখন তুমি 360 থেকে এইখানে যে উত্তরটা নামছে এটা তুমি বিয়োগ করবা, বিয়োগ করলে যে উত্তরটা আসবে সেটাই উত্তর। বুঝছো? বলো সবাই কি বুঝছো? সবাই কি ক্লিয়ারলি বুঝছো? তাহলে 180-র চেয়ে যদি বেশি হয় উত্তরটা এখানে আসে, তাহলে 360 থেকে এটা বিয়োগ করবা, উত্তর চলে আসবে। এরকম মাঝে মধ্যে এরকম কিন্তু হবে। আশা করি ক্লিয়ার। চলো আমরা আরেকটা কোশ্চেন করি, এটা তোমরা নিজের আনসার করো। এখন দেয়াল ঘড়িতে যখন 8টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোনটি তখন কত ডিগ্রি হয়? 8টা বাজে। তাহলে সেম সূত্র যেটা আমরা বুঝাইলাম, সে 11m মাইনাস হচ্ছে 60h ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 11m, m এর মান হচ্ছে কোনো নাই, মানে 0, 60h, h এর মান কত? 8, 2, তাহলে এখানে 0 মাইনাস 6টা কত? 48, এখানে আমি বিয়োগ করবো এখন, তাহলে দেখো কত আসে, তাহলে 240, 240 আসতেছে, 240, তাই না? এই যে এখানে দেখো, এইখানে যে উত্তরটা 8টা বাজে না, এখানে আমার কত আসতেছে? 240। অপশনে কি 240 আছে? নাই। এখন তাহলে কি করার? তোমাদেরকে কিন্তু বলছি 180-র চেয়ে এর মান যদি 180-র চেয়ে বেশি হয়, তাহলে 360 থেকে যে মানটা বের হবে সেখানে এটা বিয়োগ করবা। তাহলে 360 থেকে আমরা এটা বিয়োগ করে দেখি যত আসে। 360 মাইনাস হচ্ছে 240, 120। এই তো, কে কে বুঝছো?
কে কে বুঝছি হাত তুলবো। কে কে বুঝছি আমরা 100%? কে কে এটা 100% বুঝছে? হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসলে যেন কেউ ভুল না করো, ঠিক আছে? পাওয়া জিনিস ভুল করলে খারাপ লাগে, পাওয়া জিনিস ভুল করলে খারাপ লাগে। এখান থেকে এই করলে যেন ভুল কেউ না করো। 120, 120 আসছে, ফাইন। আশা করি ক্লিয়ার। এরপরে দূরত্ব আছে, দিক নির্ণয় আছে, ওগুলা অনেক গুরুত্বপূর্ণ। 120, সবাই 120, 120, 120। ওকে, চলো আমরা পরবর্তী এই টপিকে একটা আসি। আমরা দিক নির্ণয় অথবা কি দূরত্ব নির্ণয় একটা টপিক আছে। এই টপিক থেকে তোমার প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। এখান থেকে প্রশ্ন আসছে এবং আবারও আসবে, আবারও আসবে। দেখো, ভোর বেলায় এখানে প্রথমত তোমাদেরকে চিত্রটা একটু শেষ করি। দেখো, আমরা যখন ধরো হচ্ছে মানচিত্র পড়ি, মানচিত্র মানচিত্র কি থাকে বলতো? এখানে হচ্ছে আমার দক্ষিণ দিক, তাই না? এই নিচেরটা হচ্ছে আমাদের এখানে দক্ষিণ দিক, আর এটা হচ্ছে আমাদের কি উত্তর সাইড, এটা হচ্ছে উত্তর সাইড। আর এটাকে আমরা বলি পশ্চিম, এটাকে আমরা বলি পশ্চিম। আর এটাকে আমরা বলি কি বলতো? সেটা হচ্ছে পূর্ব, ঠিক আছে? তাহলে সাইডটা খুব ভালো করে বোঝা, এটা দক্ষিণ, এটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম। এবং মাঝখান বরাবর যদি কোনো কিছু বোঝাই, এই যে মাঝখান বরাবর এখান থেকে একে কেন্দ্র করে যদি এদিক বরাবর কিছু হয়, তাহলে তাকে আমরা বলতে পারবো উত্তর পূর্ব বা পূর্ব উত্তর। এই মাঝখানটাকে, এই মাঝখানটাকে বলতে পারি পূর্ব উত্তর বা উত্তর পূর্ব, ঠিক আছে? আচ্ছা, এই মাঝখানটাকে কি বলবো আমরা? এই মাঝখানটাকে বলবো দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব। এই টার্মগুলো যদি বুঝতে পারো না, তাহলে কোশ্চেন এমনি বুঝবা, এমনি পেরে যাবা। এর মাঝখানটুকু অংশকে বলা হয় দক্ষিণ পূর্ব। আচ্ছা, এই মাঝখানে কি বলা হয়? উত্তর পশ্চিমের মাঝখানে কি বলা হবে? উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর, যেটাই বলো। হ্যাঁ, এটা। আর এইখানে সবগুলো আমরা একদম 100% শেষ করে ফেললাম। পশ্চিম আর দক্ষিণের মাঝখানে অংশটুকু বলা হবে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম। তাহলে এটা সবারই ক্লিয়ার, এটা সবারই ক্লিয়ার, ঠিক আছে? এটা ক্লিয়ার। অনেকে আনসার করে দিয়েছো, ভেরি গুড। হ্যাঁ, লেখা বোঝা যায়, ঠিক আছে। তাহলে আমাদের এই উত্তর ক্ষেত্রে আশা করি এটা শেষ। এটা তো বুঝছো, মুছে দিলাম তাহলে, এটা বুঝছো। দেখো, ভোরবেলা আপনি বেড়াতে বের হয়েছেন, তো পরীক্ষার হলে যে কাহিনীটা করবা, ওই যে তোমার প্রশ্ন থাকবে না, প্রশ্নের মধ্যে ছোট্ট করে লিখবা, একদম ছোট করে, একদম বড় করে লিখো না, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। একদম ছোট করে। বেড়ানোর সময় সূর্য আপনার সামনে ছিল, তার মানে এইটা ধরো আমি, এটা হচ্ছে আমি, সূর্য আমার সামনে মানে কি? আমি পূর্ব দিকে যাচ্ছি। এটা ধরো আমি, সূর্য আমার সামনে মানে পূর্ব দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনার সামনে। কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন। আচ্ছা, আরেকটা জিনিস, যখন আমরা হচ্ছে এই নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে দুইটা সাইড হয়, দুইটা কর্নার হয়। এই সাইডটাকে বলা হয় ডান সাইড, তাই না? এটা ডান সাইড। আর এই সাইডটাকে বলা হয় কি? বাম সাইড। দুইটা সাইড আছে আমার, তাই না? ডান এবং বাম। যাচ্ছি আমি, যাওয়ার পরে কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, এই যে এভাবে দেখো তো, আমার বাম হাত উপরের দিকে, তাহলে আমি বাম বাম দিকে ঘুরলাম। ওকে, ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন যখন আমি উপরের দিকে উঠলাম, তখন ডান হচ্ছে আমার এই সাইডটা, এইটা। ডান দিকে ঘুরলাম, এই যাচ্ছি। এখন আপনার মুখ কোন দিকে? তুমি বলো মুখটা কোন দিকে এখন? তাহলে এক্স্যাক্টলি পূর্ব দিক। একদম সহজ, পূর্ব দিক, ঠিক আছে? পূর্ব দিক। এরকম সব প্রশ্ন পূর্ব দিক হয় বলতে, এখানে গিয়ে যদি 3-4 বার ঘুরে ফেলে, তাহলে বুঝর বাবা পূর্ব দিক কেমন হয়, ঠিক আছে? মাঝে মধ্যে বলবে যে 3 বার ঘুরছে, 2 বার ঘুরছে, বাম দিকে 2 বার, ডান দিকে 2 বার, তখন একটু ঝামেলা হয়ে যাবে। আশা করি বুঝছো, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তাহলে এটা পূর্ব। চলো আরেকটা প্রশ্ন নিজের আনসার করো এখন, দেখি। এটা তোমরা আনসার করো, 16 নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আহ, বলো, এটা বলো, এটা কি হবে তাহলে? এখানে বলা হচ্ছে এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার সময়। আচ্ছা, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানে পূর্ব দিকে সে যাচ্ছে। সময় পরপর 2 বার তার ডান দিকে ঘুরছে। কথাটা বুঝো। পূর্ব দিক যখন সে যাচ্ছিল, ডান দিক ঘুরছে কয়বার? 2 বার ঘুরছে, ঠিক আছে? ডান দিকে 2 বার ঘুরছে। তাহলে এই ডান, এখানে একবার সে নিচে আসলো তাহলে, হ্যাঁ, আসার পরে ডান দিক বলতে এদিকে আবার আসছে, বুঝছো? যখন নিচ থেকে উপরে যাব, তখন এটা ডান, এটা বাম। আবার উপর থেকে যখন আসবো, এটা হচ্ছে আমার বাম, আর এটা হচ্ছে এখানে ডান।
তাহলে সে পূর্ব দিকে যাওয়ার সময় দুইবার ডান দিকে ঘুরছে, একবার নিচে আসলো ডান দিক, এই যে নিচে আসছে, আর নিচে এদিকে আরেকটা ডান দিক। এখন বলছে ডান দিক ঘুরলো, এবার পরপর 3বার বাম দিকে ঘুরছে। মেজাজটা কেমন লাগে কত, মানে কয়েকবার ঘুরছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এবার পরপর 3বার বাম দিকে ঘুরছে, কয়বার? 3বার। তো 3বার বাম দিক মানে কি? সে একবার নিচে আসছে, মানে নিচে গেছে, দেখো সে নিচে আসছে, নিচে আসার পরে আবারও সে বাম দিক ঘুরছে, আবারও সে বাম দিক ঘুরছে, সে আবারও উপরে চলে গেছে। কি একটা নাজেহাল অবস্থা। সবশেষ পরপর দুবার ডান দিকে ঘুরছে, দুবার ডান দিকে ঘুরছে, তাহলে ডান দিক গেল, আবার ডান দিকে আসলো, তাহলে উত্তর কি হলো? এটা সবাই বলো, উত্তরটা কি চলে আসলো? দক্ষিণ। দক্ষিণ। দক্ষিণ কার কার আসছে? দক্ষিণ কার কার আসছে? যার দক্ষিণ আসছে তার উত্তরটা সঠিক হয়েছে। তো পরীক্ষার হলে বেঞ্চ থেকে উঠে এরকম এরকম নাড়াচাড়া করো না, তাহলে কিন্তু স্যার নিজেই ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এই অঙ্কগুলা খাতায় করার চেষ্টা করবা। দক্ষিণ হবে, দক্ষিণ হবে 100%। তাহলে প্রথমে সে গিয়েছে, তারপরে 2বার করে ঘুরছে, ঘোরার পরে আবার এদিকে আসছে, লাস্ট এসে দক্ষিণ দিকে যাচ্ছিল। দক্ষিণ কার কার হয়েছে? তার উত্তর সঠিক হয়েছে, দক্ষিণ। তাহলে প্যারা পাওয়ার কিছু নাই, শুধুমাত্র একটু ক্যালকুলেশনটা করবা খাতার মধ্যে, মানে সিকোয়েন্সটা ঠিক রাখবা। এখন এটা করতে যায় আশপাশে কেউ তাকায় না, তাকালে কিন্তু সিকোয়েন্স ভুলে যাবা। যখন এই অঙ্কটা গুলা করবা তখন আশপাশ তাকানো যাবে না, তাকালেই সিকোয়েন্স ভুলে যাবা। ঠিক আছে? ওকে, আচ্ছা আরেকটা অঙ্ক আছে, এই গেলেই বুঝতে পারবা। কয়েকটা অঙ্ক দিছি, যেন একটা না বুঝলে আরেকটা করানোর মাধ্যমে জিনিসটা বুঝে যাবে। একটু মনোযোগ দাও। দক্ষিণ, দেখো শরীফ তার বাড়ি থেকে রওনা করে 5 মাইল পূর্বে যায়। ধরো এটা শরীফের বাড়ি, হ্যাঁ এটা হচ্ছে ধরো শরীফের বাড়ি, এটা শরীফের বাড়ি ধরো। আচ্ছা, তার এই বাড়ি থেকে 5 মাইল পূর্বে যাচ্ছে, পূর্বে মানে সে এভাবে যাচ্ছে 5 মাইল। কত মাইল গেছে? ধরো 5 মাইল, 5 মাইল সে পূর্ব দিকে যাচ্ছে। এরপর বামে ঘুরে, দেখো তো কোন সাইড? বামে মানে উপরে দিকে চলে গেছে, বামে ঘুরছে। আচ্ছা, বামে ঘুরছে, 3 মাইল গেছে সে বামে ঘুরিয়া, তোমার হচ্ছে 3 মাইল সে বামে ঘুরছে। ও পরে আবার বামে ঘুরছে, আবারও বামে ঘুরছে। এখন বাম কোন দিকে? এদিকে। কয় মাইল ঘুরছে? 2 মাইল ঘুরছে, 2 মাইল, হ্যাঁ বামে 2 মাইল ঘুরছে। শরীফ এখন কোন দিকে মুখ করে আছে, মানে এখন শরীফ কোন দিকে যাচ্ছে? এদিকটা কোন দিক? আমি যখন ওদিক থেকে আসবো, এদিকটার নাম কি বলতো? পশ্চিম দিক না? এদিকটা হচ্ছে পশ্চিম দিক। ঠিক আছে, তাহলে শরীফ অবশেষে পশ্চিম দিকে যাচ্ছিল। পরীক্ষার সময়, না না পেপার দিবে না, পরীক্ষার সময় যে কাজটা করবা, পরীক্ষার সময় যে কাজটা করবা সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে একটু ইয়া করবা। ঠিক আছে, ওই এমআর শিটে কখনোই কিছু করতে যাবে না। যেটা ওই এমআর শিট থাকবে সেখানে একটু টাচও করা যাবে না। শুধুমাত্র পরীক্ষার যে প্রশ্ন থাকবে প্রশ্নের মধ্যে ছোট্ট করে একটু একটু করে এভাবে অঙ্কন করবে, কিছু বলবে না। ঠিক আছে, আবার বড় করে একদম হাইলাইট করিয়ে দেওয়া, তাহলে কিন্তু চোখে পড়ে যাবে। এটা একটু খেয়াল করবে, আমরা ওরকমই করছিলাম। তাহলে সঠিক উত্তর পশ্চিম। সবাই পারছো? সবাই পারছো? কি সহজ না কঠিন? সহজ না কঠিন? যতই পেঁয়াজ আসুক, তুমি শুধু ডিরেকশনটা ঠিকঠাক মতনে যাবা, তাহলে হয়ে যাবে। শুধু ডিরেকশনটা ঠিক মতো যাবা, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা এখানে আসো। 18, একজন লোক হেঁটে 3 কিলোমিটার উত্তর দিকে গেল। আচ্ছা, একজন লোক, ধরো এই লোকটা এখানে ছিল, এই লোকটা এখানে ছিল, হ্যাঁ এই লোকটা ধরো এখানে ছিল, ধরো এটা একটা লোক। এই লোকটা হচ্ছে যে কাজটা করছে, 3 কিলোমিটার উত্তর দিকে গেছে। তিন, ধরো 3 কিলো উত্তর দিক গেছে, উত্তর দিক বলতে উপরের দিক গেল। তারপর বাম দিকে ঘুরছে, বাম দিক বলতে এদিকে আসছে। কয় কিলোমিটার? 2 কিলোমিটার। আচ্ছা, 2 কিলোমিটার সে বাম দিকে আসছে। আসার পরে কি হয়েছে দেখো তো। তারপর সে বাম দিকে, এখন এইভাবে সে যাচ্ছে, বাম দিক বলতে কি? নিচে, নিচে, বাম দিক বলতে নিচে। তারপর সে বাম দিকে 3 কিলোমিটার গেছে, 3 কিলোমিটার। আসো 3 কিলোমিটার, বাম দিক বলতে সে এখন 3 কিলোমিটার নিচের দিকে আসছে, আরো গেল, তারপর ডান দিকে ঘুরছে। এখন উপর থেকে যখন এই জিনিসটা এভাবে এরো একটা আসে, তখন এটা হয় আমার কি? বাম, এটা হয় ডান। তাহলে উপর থেকে যখন সে আসতেছে বলা হচ্ছে ডান দিকে, তাহলে ডান দিক বলতে এটা, তাই না? সোজা হাঁটতে শুরু করলো, এখন সে কোন দিকে যাচ্ছে? তাহলে সঠিক উত্তর কোনটা বলো? মাথা নষ্ট প্রশ্ন, কেন মাথা নষ্ট হবে? ইজি কোয়েশ্চেন।
মাথা নষ্ট প্রশ্ন এটা, একদম সহজ একটা কোয়েশ্চেন। সঠিক উত্তর কি হবে? পশ্চিম। ঠিক আছে, সঠিক উত্তর পশ্চিম। একদমই সহজ, এটা পশ্চিম, এটা সঠিক উত্তর কি হবে? পশ্চিম আসবে। ঠিক আছে, কঠিন নাকি? কঠিন কেন হবে? এটা জাস্ট শুধু আইডেন্টিফাই করবা, তাহলে তো সহজ, একদমই সহজ। শুধু আইডেন্টিফাই করবা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তাহলে তো শেষ। মাথা নাকি ঘুরাচ্ছে? কি বলো এটা? হ্যাঁ, যাদের কাছে কঠিন লাগতেছে তোমরা খাতার মধ্যে, মন থেকে বলতেছি, খাতার মধ্যে কয়েকবার প্র্যাকটিস করবা। যদি না পারো তারপরে ভুলিও, অবশ্যই করবা। ওকে, পশ্চিম, ঠিক আছে, পশ্চিম। দেন নেক্সট কোয়েশ্চেন। এইটা মনে হয় লাস্ট হবে, লাস্ট বলতে এই টপিকে লাস্ট, তারপর আরেকটা টপিক আসতেছে। শরীফ, আবার আসো শরীফ। আমি দক্ষিণ, আচ্ছা এটা এটা করো। আমি দক্ষিণ দিকে 3 কিলোমিটার হাঁটার পর, আমি দক্ষিণ দিকে, আচ্ছা এ দেখো, এখন মনোযোগ দিবা একদম 100%, ঠিক আছে, একদম 100% মনোযোগ দিবা। আমি দক্ষিণ দিকে 3 কিলোমিটার, দেখো খুব ভালো করে, এবার বুঝবোই আমরা, একজনও বাদ পড়বো না, সবাই বুঝবো। দক্ষিণ দিক বলতে কি? নিচের দিকে আসতেছি, ঠিক আছে। এখানে ধরো হচ্ছে আমি আছি, এখানে ধরো, এখানে আমি, হ্যাঁ এখানে আমি আসি 3 কিলোমিটার হাঁটার পর কোন দিকে? এই যে দক্ষিণ দিকে, দক্ষিণ মানে নিচে, তাই 3 কিলোমিটার আমি এই দক্ষিণ দিকে আসছি। আচ্ছা, আসার পর আমার বাম দিকে, উপর থেকে যখন আমি নিচে নামতেছি, তুমি একটু খেয়াল করো, এখন যখন উপর থেকে নিচে যাও তখন বাম সাইড হয় তোমার এটা, এই পাশটা হচ্ছে বাম সাইড। হাঁটার পর বাম দিকে ঘুরে গেলাম, তাহলে এই যে বাম দিকে ঘুরে গেলাম, ঘুরলাম, আচ্ছা ঘুরে গেলাম, এবং আরো 5 কিলোমিটার হাঁটলাম। এই যে এখানে 5 কিলোমিটার আমি হাঁটছি, 5 কিলোমিটার এখানে আমি হাঁটছি। তারপর ডান দিকে ঘুরে, এখন ডান দিক বলতে কি? আবার নিচে, এই দেখো নিচে, ডান দিক বলতে আবারও নিচে, আরো 7 কিলোমিটার, এখানে আমি আরো 7 কিলোমিটার গেলাম। কত কিলোমিটার? 7 কিলোমিটার। অবশেষে আমি কোন দিকে হাঁটলাম? এটা কি সহজ কোশ্চেন না বলো তো? এটা দক্ষিণ দক্ষিণ দক্ষিণ, সবাই বলবা। এটা দক্ষিণ ছাড়া কিছু হবে না, দক্ষিণ, দক্ষিণ হবে। এটা কি হবে? এ নাম্বারটা, ঠিক আছে, দক্ষিণ হবে, বুঝছো? একদম সহজ কোয়েশ্চেন, শুধুমাত্র একটু আইডেন্টিফাই করবা ভাই। আমি আবারও বলছি, কঠিন না এটা, প্যারা নিও না, প্যারা নিও না, ঠিক আছে, একদমই সহজ। শুধু একটু আইডেন্টিফাই করবা, তাহলে হবে। সঠিক উত্তর দক্ষিণ, দক্ষিণ, ঠিক আছে। আমি প্রথমত দক্ষিণ দিকে নিচে নামছি, বাম দিকে ঘুরছি মানে ওদিকে চলে গেছি, এদিকে চলে আসার পরে ডান দিকে ঘুরছি মানে নিচে চলে আসছি, এটাই হচ্ছে আমার উত্তর, দক্ষিণ, ঠিক আছে, দক্ষিণ। ফাইন, চলো পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা, এটা ছিল আমাদের কোনটি মৌলিক সংখ্যা নয়, এটা মৌলিক, এটা এই যে এখানে আসো। কুডিং ডিকুডিং আমাদের একটা টপিক হচ্ছে। আর এখান থেকে কিন্তু অনেক অনেক মারাত্মক লেভেলের প্রশ্ন আসে। ডিকুডিং কুডিং অথবা কুডিং ডিকুডিং, এইখানে এখান থেকে মারাত্মক লেভেলের প্রশ্ন আসে, এবং এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট বলার মতো না। কেউ পারবা এটার উত্তরটা? এটার উত্তরটা কেউ পারবা? আচ্ছা, এটা বলো দেখি। হ্যাঁ, দক্ষিণ উত্তর হয়েছে এটা। দেখো, যখন দেখবা যে কুডিং ডিকোডিং থেকে প্রশ্ন আসতেছে, তখন একটা কাজ করবা, এবিসিডি তোমাকে লিখতে হবে। মানে যদি একটু কঠিন লেভেলে আসে, এটা কিন্তু একটু কঠিন লেভেলের, বুঝছো? একটু কঠিন লেভেলের বলতে, এটা এর মার্কিং হচ্ছে 1, এর মার্কিং হচ্ছে 2, এর মার্কিং হচ্ছে কত? 3, তাই না? এই জেড আমাদের, আমরা একটু লিখি এখানে, ধরো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, এই হচ্ছে আমাদের জেড। আচ্ছা, আমি একটু এবিসিডি লিখলাম, ঠিক আছে, এবিসিডি লিখলাম। আচ্ছা, দেখো এখানে আমাদের সবাই টি আর ই সবাই বলে ফেলছো, দেখি না উত্তর কি হয়। এখানে এ 1 2 3, আমরা যদি এ থেকে জেড অব্দি যাই, এ জেড হচ্ছে 26 নাম্বার, এ হচ্ছে 1, রাইট? এখন আমি যদি একটু উল্টা দিকে চিন্তা করি, এই দিক থেকে এটা হচ্ছে 1 নাম্বার, আবার উল্টা দিক থেকে যদি আমি আসি, মানে একবার যাইলাম আর একবার এদিক থেকে আসছি, তখন এটা আমি 1 ধরলাম, সমস্যা আছে কোনো? জেড কে যদি 1 ধরি, এ হচ্ছে 26, এ কে যদি 1 ধরি, জেড হচ্ছে 26, ঠিক আছে। এখানে এই দিক থেকে ধরো এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত? 3, এটাকে হিসাবটা এবার মিলাবো।
তাহলে জি কত নাম্বার আছে দেখো তো, এদিক থেকে জি কত নাম্বার আছে, 1 2 3 4, এই তো, হ্যাঁ এদিক থেকে জি কত নম্বর আছে, 7, তাই তো 7 নম্বর আছে না? সবাই আবার উত্তর দিছো। আচ্ছা একটু মিলাই দেখি, আমি যদি ভুল হয়ে যায় আবার একটু উত্তরটা মিলাই দেখি। হ্যাঁ এই তো 1 2 3 4 5 6 7, এই যে জিটা কত নাম্বার আছে, 7 নাম্বার আছে, বুঝছো? 7 নাম্বার। আচ্ছা এটা 7 নাম্বার আছে, 7, তাহলে এটা হচ্ছে আমার 7। আইটা কত নাম্বার আছে, 8 9, 9 নাম্বার আছে। আর ভিটা কত নাম্বার আছে, ভিটা হচ্ছে কত নম্বর আছে, এদিক থেকে, একদম একদম এদিক থেকে। তাহলে আমাদের হচ্ছে ভিটা কোন জায়গায়, ভিটা হ্যাঁ 21 22, তাহলে এটাও 22, এটাও কত 22। বুঝো আগে, জিটা হচ্ছে 7, আইটা হচ্ছে এখানে 9, বি হচ্ছে এখানে কত 22 22। এখন এটা ছিল আমার এ বি সি ক্যাটাগরি, এটাও ঠিক সেম। এখন আমার চিন্তা করতে হবে এই যে এখানে 7 আছে, এর লাস্ট দিক থেকে 7 নাম্বার কারা আছে, লাস্ট দিক থেকে 1 2 3 4 5 6, এই যে 7, টি নাম্বারটা, টি আসছে এদিক থেকে 7 কত নাম্বারে, টি, তাহলে আমি টি নিলাম। আচ্ছা তারপর আই কত আছে 9, এদিক থেকে 9 নাম্বার কে আছে, এদিক থেকে 9 নাম্বার কে আছে, তাহলে এটা খেয়াল করতে হবে। এটা যদি 7 হয় 8 9, এই যে আর হচ্ছে এখানে 9 নাম্বার, তাহলে টি আর, এখানে টিই আছে এটা ক্রস, এখানে টিই আছে এটাও ক্রস, তাহলে শুধুমাত্র ঘ নাম্বারটা টি আর আছে, সঠিক উত্তর তাহলে ঘটাই হবে। বুঝছো, জিনিসটা উল্টা থেকে আসছে আর কি। এটা প্রথম সিরিয়াল, এটা এ থেকে জেড পর্যন্ত, এটা হচ্ছে জেড থেকে এ পর্যন্ত, মানে উল্টা, এদিক থেকে এটা 1 নাম্বার, উল্টা দিক থেকে এটা 1 নাম্বার, তখন আমরা হিসাবটা এভাবে মিলাবো আর কি। এটা যদি প্রথম থেকে 7 হয়, তাহলে লাস্ট দিক থেকে 7 নাম্বার কত ছিল, কে ছিল, ওকে বসাবো। আশা করি বুঝছো ঘ নম্বরটা, ঠিক আছে ওকে, ঠিক আছে বুঝছো ওকে। এখন এটা আসো, এইটা দেখো, টি আর এ আই এন ইকুয়াল 98726, এটা এই জায়গাতে দেখো তো কোথায় একটা পরিবর্তন আছে, এখানে টি আছে, এখানেও টি আছে, কোনো পরিবর্তন নাই। এখানে আমাদের আর আর এর মধ্যে একটা পরিবর্তন হয়েছে, দেখছো? এই দেখো আর আর এ, মানে এ আর এর জায়গা নিছে, আর এর জায়গা নিছে, মানে দুইটা এপাশ ওপাশ করছে, কিন্তু এখানে সেম। আমাকে বলছে যে এটা যদি এই কুটটা হয়, এটার মান কত আসে, তাহলে এখানে টি এর মান কত ছিল 9 না, তাহলে তুমি 9 লিখো। এখানে এ আছে না, এ এ আর আর, এক্ষেত্রে দেখো এর মানটা এখানে কত 7, আর এর মানটা এখানে কত 8, তাহলে আমাদের এখানে 7টা আগে আসবে, 7 তারপরে 8, বাকি সবকিছু ঠিকঠাক। আয়ের মানটা যা আছে 26, তাহলে 97826 কোথায় আছে, 97826 খ, মানে প্রত্যেকটা কোড আর কি, 8 হচ্ছে 9, হ্যাঁ, আর এর মান হচ্ছে 8, এর মান হচ্ছে এখানে 7, প্রত্যেকটার কোড বসানো হয়েছে, তাহলে হচ্ছে আর কি আই হচ্ছে এখানে 2, এগুলা 97826, হ্যাঁ 97826, 97826 খ নম্বরটা। ওকে শেষ। এখন এটা এটা দিয়ে আমরা চেষ্টা করবো আর কি, এই যে জি এ এম ই এস, জি এর পরিবর্তে কি আসছে, এইচ আসছে, ওকে, এর পরিবর্তে কারা আসছে, বি আসছে, আবার এম এর পরিবর্তে কি আসছে, এন, ই এর পরিবর্তে কি আসছে, এফ, আর এস এর পরিবর্তে টি আসছে। তার মানে আমরা বুঝে ফেললাম যে প্রত্যেকটা পরবর্তী ডিজিটটা নিয়ে আসতে হবে, জি এইচ এ বি এম এন ই এফ এস টি। তাহলে এখানে কি হবে, এখানে এস আছে, এখানে পি ও আর টি এস, তাহলে এস এর পরে কি আসে, এস এর পরে কি আসে তাকে তুমি এখানে বসাবা, পি এর পরে বর্ণ কারা এটা তুমি বসাবা, তাহলে শেষ। টি কিউ পি, হ্যাঁ টি কিউ, তাহলে এখানে এস এর পরে আমাদের টি হয়, মানে পরবর্তী বর্ণটা নিয়ে আসবা,
পি এর পরে কি হয়, এস, পি এর পরে কি হয়, কিউ হয়, ঠিক আছে। ও এর পরে কি হয়, পি হয়। তাহলে এইভাবে করে লিখে দিবা, আর এর পরে এস হয়, এভাবে শেষ। খ নাম্বার, ঠিক আছে। তাহলে খ নাম্বার এখানে সঠিক উত্তর, টি কিউ পি এস ইউ টি, এটা কোডিং ডি কোডিং। ওকে, এই হচ্ছে আমাদের 26টা কোয়েশ্চেন। আমাকে একটু কষ্ট করে বলো যে তোমরা কতটুকু বুঝছো। এখানে হয়তোবা কিছু কোয়েশ্চেন ছিল, হয়তোবা আজকে প্রথম দেখতেছো, তো তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বা আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখন আইকিউটা মানে সহজ, এটা কঠিন ভাবে নেওয়া যাবে না, একদম মানে ভাবা যাবে না, এটা খুবই কঠিন। তবে সিস্টেমেটিক ওয়েতে যদি পড়ো তাহলে অবশ্যই এটা ভালোভাবে সম্ভব, মানে 20-এর মধ্যে 20 পড়া সম্ভব। এমন একটা শব্দ এখানে ছিল না যেটা কখনোই শুনো নাই, হয়তো বা আজকে প্রথম একটু প্র্যাকটিস করতেছে, এতটুকুই। সবাই একটু কষ্ট করে বলো যে সবকিছু ঠিকঠাক মতন বুঝতে পারছো কিনা। সবাই একটু বলো, একটু একটু বলো কষ্ট করে, সবাই 100% বুঝতে পারছো কিনা। এটা দ্বারা ছিল ওটা, আচ্ছা বলো, সবাই একটু কষ্ট করে বলো 100% বুঝছো কি না, কতটুকু বুঝতে পারছো। আমাদের লক্ষ্য হচ্ছে আইকিউতে হচ্ছে 20-এ 20 পাওয়া, এটা আমাদের লক্ষ্য, ঠিক আছে। এটা লক্ষ্য হচ্ছে 20-এ 20 পাওয়া। এখন সবাই একটু বলো যে তোমাদেরকে এই জিনিসটাকে বুঝাইতে পারছে কিনা। আরো একটা কোয়েশ্চেন ছিল, এটার যেহেতু সময় হয়ে গেছে, একটু বলো কতটুকু, যেভাবে বলছে। আমাদের সাথে সাথে কে কে ছিল? আস আহ সেতু ছিল, তারপর মিথুন, সোমায়া, দস্তকির হোসেন, তারপর আনিশা, থ্যাংক ইউ ভাই, একরমুন্নেসা, আচ্ছা আনিশা। আচ্ছা, চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। আর আইকিউ নিয়ে টেনশন নিও না, আমি যেহেতু বলছি যে 20-এর মধ্যে 20 পাওয়ার দায়িত্ব আমার, আমি চেষ্টা করব তোমাদেরকে আমার নিজের জায়গা থেকে। আর এখানে কি কি প্রশ্ন আসবে, কি কি টপিক থেকে প্রশ্ন আসবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে একটা লাইভ সেশনে অলরেডি বলছি। তোমরা যারা সেটাকে নোট করছো, ওই টপিকগুলো তুমি যেখানেই পড়ো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, যে কোনো বই পড়তে পারো। এখানে একদম অফিসিয়ালি এমন কোনো নাই যে এই বইটাই পড়তে হবে, ওইটাই পড়তে হবে, তার কোর্স করতে হবে, ওইখানে পড়তে হবে, এমন কোনো কথা নেই। তোমার যেখানে ইচ্ছে সেখানে পড়ো, কিন্তু এন্ড অফ দ্য ডে আমার একটা কথা হচ্ছে চান্স পাইতে হবে, যেন আইকিউতে ভালো একটা মার্কস পাও, এটা হচ্ছে কথা আমার, ঠিক আছে। ডান ভাই, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। চেষ্টা করব তোমাদেরকে লাইভ ক্লাসগুলো দেওয়ার জন্য। বিশেষ করে শুক্র শনিবার ক্লাসগুলো আমার বেশি বেশি পাওয়ার একটা থাকবে, বাকি দিনগুলো একটু ব্যস্ত থাকা হয়, তো চেষ্টা করব তোমাদের জন্য দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। আর আমাদের লক্ষ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যেগুলো সেকেন্ড টাইমের বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেগুলাতে সেকেন্ড টাইম দেওয়া যায়, সবগুলো দেওয়ার চেষ্টা করব। কঠোর পরিশ্রম করবা, তাহলে অবশ্যই চান্স পাবা। কঠোর পরিশ্রম করবা, তাহলে হবে। হ্যাঁ, পরিশ্রমের চেয়ে আর বড় কিছু নাই, ধৈর্য, পরিশ্রম চেয়ে আর কিছু নাই। তুমি কতক্ষণ ধরে সেটা পড়তে পারতেছো, একটা জিনিস সাথে লেগে আছো, এটাই হচ্ছে কথা। যখন দেখবা যে তুমি কনসেন্ট্রেশন দিতে পারতেছো না, তার মানে এটা তোমার ব্যর্থতা, এটা একটা ল্যাকিং পয়েন্ট, ঠিক আছে। এটা তো ধরে রাখবা, ধৈর্যটা ধরে রাখবা, তাহলে হবে। দেখা হবে। বা এটা নোট দিতে হবে না, ও এখানে নোট দিতে হবে না, তোমাদের সংগ্রহ রেখে দেবা, তাহলে হবে। আমাদের বই আছে, শাটল প্রশ্ন ব্যাংক আছে, শাটল প্রশ্ন ব্যাংকটা এই মাসেই তোমাদেরকে দিয়ে দিব, দোয়া করিও। আমরা এটার জন্য রাত দিন পরিশ্রম করতেছি, সেটা বলে শেষ করা যাবে না। দিন রাত সব এক করে ফেলছি। এই বই লেখা আগে মনে হয়তো খুবই সহজ, মানে আমরা যে বই পড়ি সহজ, কিন্তু নিজে লিখতে গিয়ে বুঝতেছি আসলে এটা আসলে কতটুকু কঠিন। আমার শাটল প্রশ্ন ব্যাংক এই মাসেই তোমরা যারা যারা প্রি বুকিং করছো বা যারা কোর্সে বই সহ ভর্তি হয়েছো, সবার কাছে চলে যাবে। আর তোমরা যারা এখনো নেও নাই বা প্রি বুকিং করা নাই, যোগাযোগ করিও। আমরা সর্বোচ্চ দিয়েছি এখানে, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাস্ট একটা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, কোনো কিছু কমতি রাখিনি আমি। আমাকে ক্লাসে যেভাবে দেখো, এই ব্যাখ্যার মধ্যে ঠিক ওইভাবে করে ওই কথাগুলাই সুন্দরভাবে স্মার্টলি করে ব্যাখ্যা সহ অর্থ সহ দেওয়া আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের, ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।